হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ নুক। আজকে আমি দেখো কয়েকটা ভয়েস চেঞ্জের রুল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো আমি এখানে হেডিংয়ে তোমাদের লিখিয়ে দিয়েছি যে আনকমন ভয়েস ফর 7 to 10, অর্থাৎ ক্লাস 7 থেকে 10-এর মধ্যে তোমরা যারা পড়াশুনো করো তোমরা সবাই জানো তোমাদের সিলেবাসে ভয়েস চেঞ্জ আছে। আর ভয়েস চেঞ্জ তো একটা ইম্পর্ট্যান্ট জিনিস গ্রামারে। তো এখানে তোমাদের কিছু আনকমন ভয়েস চেঞ্জের সম্মুখীন হতে হয়। সেই আনকমন ভয়েস চেঞ্জগুলো কি কি রয়েছে, কোন কোন জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে সেই আনকমন ভয়েসগুলোকে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস তোমাদের দিয়ে দেওয়া হয় এক্সামিনেশনে। তো সেই রুলগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো আমি আজকে 6টা রুল নিয়ে নিয়েছি। তো 1 নম্বর আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ যদি থাকে তাহলে তোমরা কি করবে, কি করে করবে। 2 নম্বর আমি আলোচনা করব অ্যাক্টিভ ভয়েস উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন। অ্যাক্টিভ যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তাহলে কি করে আমরা প্যাসিভ করব। 3 নম্বর আমরা শিখব ডাবল প্যাসিভ, সেটা আমাদের অ্যাভয়েড, হাউ টু অ্যাভয়েড ডাবল প্যাসিভ, how to avoid double passive। 4 নম্বর আমরা আলোচনা করব কোয়াজি প্যাসিভ থাকলে কি করে ভয়েস চেঞ্জ করব। কোয়াজি প্যাসিভ থাকলে কি করে ভয়েস চেঞ্জ করব। 5 নম্বর আমি আলোচনা করব যে যদি তোমরা অ্যাক্টিভ ভয়েসে যদি দেখো সামবডি, দে, পিপল থাকে, তাহলে অ্যাক্টিভ উইথ সামবডি বা কখনো দে বা কখনো ধরো থাকলো পিপল, অর্থাৎ এগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে যদি থাকো, এরা ডুয়ার অর্থাৎ কর্তা হিসাবে এদেরকে ইউজ করা হয়েছে, তখন আমরা কেমন করে ভয়েস চেঞ্জ করব, তার একটা নিয়ম আছে। আর শেষ আজকে আমাদের উদাহরণে সেটা থাকবে হচ্ছে যে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে নিয়মটা কি হবে। কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কি করে প্যাসিভ করব, এটা আমরা এই 6টা জিনিস আমরা আজকের ভিডিওতে, বেশি না, খুব ছোট ভিডিওই হবে, 2-3টে একটা করে উদাহরণ দিয়ে তোমাদেরকে চটজলদি দেখিয়ে দেবো, যাতে তোমরা খুব ঝটপট ধরে নিতে পারো। কারণ আমি জানি তোমরা খুব কুইক লার্নার, একবার দেখলেই একদম মাথায় ঢুকে যাবে আর একদম ঝট করে তোমরা শিখে যাবে, তাই তো? আমার ভরসা আছে তোমাদের উপরে। চলো খালি একটু সময় দিয়ে একটু দেখো, 10-15টা মিনিট টাইম দাও, দেখো, দেখবে যে আর ভবিষ্যতে ভুল হবেই না তোমাদেরকে। ঠিক আছে, চলো আজকে আমরা তাহলে ইনফিনিটিভ কেমন করে করবো সেটা একটু দেখে নিই, সঙ্গে থাকো। তাহলে দেখো আমি যেটা বললাম যে রুল ফর ইনফিনিটিভ কেমন হবে। দেখো আমি এখানে 3টে উদাহরণ তোমাদেরকে লিখে দিয়েছি এবং 3টের ভয়েস চেঞ্জ করেও দিয়েছি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমি করেও দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি এখানে পেন দিয়ে দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। প্রথম উদাহরণ দেখো আমি লিখেছি আই ওয়ান্ট টু ক্লিন দ্য রুম। দেখেছো, এটা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট হচ্ছে এই পোর্শনটুকু, টু ক্লিন। দ্বিতীয় উদাহরণ দেখো আমি বলেছি আই ওয়ান্ট টু ডু ইট, ওয়ান্ট আবার একটা ফাইনাইট ভার্ব, টু ডু ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনাইট পোর্শন। 3 নম্বর উদাহরণ লিখেছি আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ কাপ অফ টি, অর্থাৎ দেখো টু ড্রিঙ্ক এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব যেটা ইনফিনিটিভ, আর ওয়ানটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? তাহলে এই দেখো 3টে উদাহরণ যে লিখলাম, 3টে উদাহরণেই কিন্তু আমাদের একটা করে ফাইনাইট ভার্ব আছে, একটা করে নন ফাইনাইট ভার্ব আছে। অ্যাকচুয়ালি ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব 3 রকমের হয়, কি কি বলতো? জিরান্ড হয়, পার্টিসিপল হয়, আর ইনফিনিটিভ হয়। তোমরা যারা ভার্বের ঠিকঠাক জানো না আর কি ক্লাসিফিকেশন, তারা আমার একটা ভিডিও আছে দেখে নেবে, সেখানে আমি ভার্বের ক্লাসিফিকেশনে ঠিকঠাক করে বলে দিয়েছি যে অর্থাৎ নন ফাইনাইট ভার্ব ক রকমের আছে, সেই 3 রকমের ভাগটা আমি কিন্তু সেখানে বলেই দিয়েছি, সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে ইনফিনিটিভ দেখো এখানটাতে, তাহলে এই উদাহরণগুলোকে আমরা কি করে প্যাসিভ করব।
তোমরা খুব সোজা এটা কি করবে বলো তো, যে যেটা ইনফিনিটিভ পোর্শনটুকু যেটুকু আছে সেটুকুকে তোমরা ছেড়ে রেখে দেবে, করবে না। অর্থাৎ যেটা সাবজেক্ট আছে আর ফাইনাইট ভার্বটা আছে এটা পরপর লিখে দিলে, লিখে দেওয়ার পরে তোমরা অবজেক্টটাকে আগে নিয়ে আসবে। তাহলে আই ওয়ান্ট দ্য রুম, ঠিক আছে, আর টু ক্লিনটা সেটাকে তোমরা এখানে অবজেক্ট হিসাবে নিয়ে চলে যাবে। এবার দেখো আমাদের কি হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, আমরা জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে পরে ভার্বের থার্ড ফর্ম লাগে, তাই তো? কারণ এখানে তো ফাইনাইট ভার্ব বসেই গেছেই, এটা তো আর ভয়েস হচ্ছে না, প্যাসিভ হচ্ছে না, এটার প্যাসিভ হবে এই পোর্শনে ইনফিনিটিভের। তাহলে ইনফিনিটিভের প্যাসিভ করা মানে কি, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্মই বসে, এটা V1 আছে, কিন্তু টু এর আমাদের লাগবে থার্ড ফর্ম। তাহলে থার্ড ফর্ম আমরা একটা ভাবেই করতে পারি ইনফিনিটিভ পরে, মাঝখানে যদি আমরা বি ভার্ব ঢুকিয়ে দিতে পারি, বুঝতে পেরেছো? তাহলে টু এর পরে বি ভার্ব ঢোকালেই আমরা V3 করে দিতে পারবো, ইজিলি করে দিতে পারবো। তাছাড়া কিন্তু কোনো রকম ভাবেই সম্ভব নয়, কারণ টু ভার্বের পরে টু প্রিপোজিশনের পরে ভার্বের ফার্স্ট ফর্মই বসে। থার্ড ফর্ম আনতে গেলে আমাদের বি ভার্ব যদি ঢুকিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো খুব সোজা কিন্তু, অর্থাৎ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্টটা নিয়ে আসবে, আর টু ক্লিনটা যেটা আছে তার মধ্যে খালি বি ভার্ব টু আর যেটা নন ফাইনাইট ভার্ব আর কি, অর্থাৎ টু আর এই ভার্বটার মাঝখানে একটা বি ভার্ব দিয়ে এই ভার্বটাকে থার্ড ফর্ম করে দেবে, ঠিক আছে? দেখো তারপরে আরো একটা উদাহরণ আমি দেখিয়েছি, আই ওয়ান্ট টু ডু ইট। একই রকম ভাবে আই ওয়ান্টটা আগে চলে এলো, ইটটা তারপরে চলে এলো, টুটা কি হবে, তাহলে টু এর পরে বি ঢুকিয়ে দিলাম আর ডুটার থার্ড ফর্ম হয়ে গেল, টু বি ডান। বোঝা গেছে? ইজি না? খুব সোজা তো। 3 নম্বর উদাহরণ আমি আরেকটা দেখেছি, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ কাপ অফ টি। তাহলে দেখো এখানে আছে আই ওয়ান্ট সাবজেক্ট ফাইনাইট ভার্ব, অর্থাৎ এই পোর্শনটুকুকে আমরা রেখে দিলাম, আই ওয়ান্ট আ কাপ অফ টি আমি লিখে দিলাম, আই ওয়ান্ট আ কাপ অফ টি। এবার দেখো টু আর টু এর পরে বি ভার্ব দিলাম, তা না হলে এই ড্রিঙ্কের তো আমাদের তো দরকার কি, আমাদের দরকার ড্রিঙ্কের থার্ড ফর্ম, অর্থাৎ ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তাহলে আমরা বি ভার্বটা না দিলে পরে আমরা ড্রাঙ্ক করতে পারবো না, তবে V3 হয়ে গেল। খুব ইজি কিন্তু, ইজি না? খুব সোজা, তোমরা এই জিনিসটাকে মনে রাখো। চলো এবার আমরা একটু অ্যাক্টিভ ভয়েস উইথ রিফ্লেক্সিভ প্রোনাউনটা কেমন করে হচ্ছে সেটা একটু দেখে নিই। এরপরের নিয়ম দেখো, বলছিলাম যে অ্যাক্টিভ উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন পাই, দেখো এখানে আমি দুটো উদাহরণ লিখেছি, একটা হচ্ছে হি হার্ট হিমসেলফ আর একটা হচ্ছে শি কাটস হারসেলফ। তোমরা তো জানো যে এই হিমসেলফ হারসেলফ এই দুটোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, জানো না? জানো। তোমরা যদি না জানো তাহলে আমি রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন কেমন করে চিনতে হয় তার উপরে একটা ভিডিও তৈরি করেছি, দেখবে সেটা দেখে নেবে, তাহলে দেখবে এটা প্রচুর লোকে জানে না যে কি করে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা, তারা রেকগনাইজই করতে পারে না, চিনতে। ইনফ্যাক্ট আমি প্রচুর শিক্ষক শিক্ষিকাদেরও দেখেছি তাদের সঠিক ধারণা নেই রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা, এমফ্যাটিক প্রোনাউন কোনটা। যদি না জেনে থাকো এখন, আমি বলবো আমার ওই ভিডিওটা দেখে নাও রিফ্লেক্সিভ এমফ্যাটিক প্রোনাউনের উপরে, যে কি করে দুটোর মধ্যে তফাৎটা কোথায়, তাহলে বুঝে যাবে। তো চলো আমি আর সেটার উপরে আজকে এইখানে বলছি না, কারণ তাহলে আমাদের যেটা আলোচনা সেটা আমরা করতে পারবো না। তো এখানে দেখো যে হিমসেলফ বা হারসেলফ দুটো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? তো এখানে দেখো হি হার্ট হিমসেলফ, এখানে হার্টটা কি পাস্ট টেন্সে আছে, বুঝতে পারছো? হার্টই হয়। যদি তোমরা বলতে স্যার প্রেজেন্ট টেন্স আছে, বুঝবো কেমন করে? যদি এখানে এস থাকতো তাহলে দেখতে যে প্রেজেন্ট টেন্স, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন পরেরটা আছে দেখো শি কাটস হারসেলফ, এখানে দেখো এস আছে, তার মানে প্রেজেন্ট টেন্স। এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে কি হতো, এস হতো। এখানে দেখো যদি আমি এসটা মিটিয়ে দিই তাহলে কিন্তু পাস্ট টেন্সে হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই এটা পাস্ট টেন্সে আছে, আগেরটা পাস্ট টেন্সে আছে হি হার্ট হিমসেলফ, আর এটা হচ্ছে শি কাটস হারসেলফ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। দেখো তাহলে আমরা জেনারেল নিয়মে কি করতাম, হিমসেলফটা এদিকে আসতো, হিটা বাই হিম হয়ে যেত, তাই কি না? যে সেটা তো আমরা জেনারেলি যেরকম নিয়ম জানি আর কি, কিন্তু এখানে কিন্তু সেরকম হবে না। হিমসেলফ থাকলে পরে এটা কিন্তু এই হিমসেলফটা বাই হিমসেলফই হবে, ও কিন্তু হিমসেলফ আগে আসবে না, হিমসেলফ ওয়াজ হার্ড বাই হিম হবে না। তাহলে দেখো হি ওয়াজ হার্ড বাই হিমসেলফই হচ্ছে, অর্থাৎ হি ওয়াজটা হলো কেন, এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স, তাই তো? তাই ওয়াজ এলো, হার্টের থার্ড ফর্ম হার্টই হয়, বাই হিমসেলফই হয়ে গেল। তাহলে হিমসেলফ হারসেলফ থাকলে তোমরা বুঝেই যাবে যে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, তোমরা ওটাকে শেষেই রেখে দেবে, অর্থাৎ এই হিমসেলফটা আগে আসবে না, হিমসেলফ ওয়াজ হার্ড বাই হিম এরকম হবে না। তো একই রকম ভাবে দেখো এটা করেছি শি কাটস হারসেলফ, তাহলে কি হয়েছে, শিটা কাটসটা ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, হারসেলফ, তাহলে হারসেলফ আগে আসেনি, তাহলে শি ইজ হয়েছে কেন, কারণ প্রেজেন্ট টেন্সে আছে, শি ইজ কাট বাই হারসেলফ। বুঝতে পেরেছো? সোজা কিনা? খুব সোজা কিন্তু।
তাহলে এই দুটো জিনিস আলোচনা হলো, একটা ইনফিনিটিভ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই তো। এবার চলো আমরা 3 নম্বর আলোচনা করব, ডাবল প্যাসিভ থাকলে কি করে আমাদের অ্যাভয়েড করতে হয়, এরপর আমরা আলোচনা করে নিচ্ছি। তাহলে দেখো এরপরে আমি লিখেছি অ্যাভয়েড ডাবল প্যাসিভ। অর্থাৎ দেখো যদি এরকম উদাহরণ থাকে যে একটা ফাইনাইট ভার্ব আছে আর একটা নন ফাইনাইট ভার্ব আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বলছি যে দুবার করে প্যাসিভ করার দরকার নেই, অর্থাৎ ফাইনাইট ভার্বকে প্যাসিভ করার এবং নন ফাইনাইট ভার্বকে প্যাসিভ করার দরকার নেই, মিনিং অনুযায়ী সেটা করতে হয়। দেখো এরকম আমি একটা উদাহরণ লিখেছি, দে প্রপোজ টু হোল্ড আ মিটিং। তারা একটা প্রস্তাব দিয়েছে যে একটা মিটিং যাতে অনুষ্ঠিত করা হয় আর কি, মিটিং যাতে করা যায়, একটা মিটিং এর আয়োজন করা যায়, এটার প্রস্তাব দিয়েছে। তাহলে দেখো উত্তরটা হবে ইট ওয়াজ প্রপোজড বাই দেমটা দিতেও পারো, নাও দিতে পারো। অনেকে কি করে বাই দেমটা এখানে দিয়ে দেয়, না হলে শেষেও দিতে পারে। তাহলে ইট ওয়াজ প্রপোজড টু হোল্ড আ মিটিং বাই দেম, এই বাই দেমটা কখনো এখানেও দিয়ে দেয় অনেকে, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, এখানেও দিতে পারো এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার না দিলেও এখানটাতে মিনিংটা হয়ে যায়, তাই বাই দেমটা নিয়ে অত চিন্তার কোনো ব্যাপার নেই, এটা দিতেও পারো নাও দিতে পারো। তাহলে দেখো ইট ওয়াজ প্রপোজড টু হোল্ড আ মিটিং, এরকম করতে পারো, বাই দেমটা দিতে পারো এখানেও দিতে পারো, আর যদি না দাও সেক্ষেত্রেও হবে। কিন্তু অনেকে কি করে দেখো এরকম ভাবে করে, এই যে মিটিং ওয়াজ প্রপোজড এখানে একবার প্যাসিভ করলো, আবার টু বি হেল্ড বাই দেম এখানে একবার প্যাসিভ করলো, এটা কিন্তু রং, এটা কখনোই তোমরা করবে না, দুবার করে প্যাসিভ করার কোনো দরকার নেই। আর তাছাড়া তোমরা এরকম করেই করবে, এটাই সুবিধা বেশি। ইট ওয়াজ প্রপোজড ইট ওয়াজ প্রপোজড টু হোল্ড আ মিটিং বাই দেম, বা ইট ওয়াজ প্রপোজড বাই দেম টু হোল্ড আ মিটিং, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা করে নেবে, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই দুবার করে প্যাসিভ করবে না কিন্তু, খবরদার। আবার এটা তোমরা আমি যেটা আগের নিয়মে করলাম সেই নিয়মেও কিন্তু করতে পারো। কোনটা বলো তো, ওই যে ইনফিনিটিভের নিয়মে যেটা করতে বললাম, তাহলে কি হবে, দে প্রপোজড, আমি এই টু ইনফিনিটিভ পোর্শন নন ফাইনাইট পোর্শনটাকে রেখে দিয়ে পরে নিয়ে নিবে, তাহলে দে প্রপোজড আ মিটিং টু বি হেল্ড, এটাও করতে পারো, এটাও কিন্তু খুব ভালো, খুব সুন্দর হবে এটা এভাবে করলেও। কিন্তু এইটা তোমরা কখনোই করবে না, এই মিটিং ওয়াজ প্রপোজ টু বি হেল্ড বাই দেম, এটা কখনোই করবে না, দুবার করে প্যাসিভ করার দরকার নেই। তোমরা এটা করতে পারো, আর না হলে আমি যেটা আগের নিয়ম যেটা তোমাদেরকে বললাম প্রথমে, আগে বলতে একদম প্রথমে আলোচনা করেছি, যেখানে সাবজেক্ট ভার্ব ফাইনাইট ভার্ব বসবে, তারপরে অবজেক্টটা নিয়ে এসো, তাহলে কি হতো, এরকম হতো। দেখো আমি লিখে দিচ্ছি, ছোট করে লিখছি, দে proposed a meeting to be held, এটাও করতে পারো, এটা করলে পারো কিন্তু খুব ভালো, কিন্তু এটা তোমরা কখনোই করবে না, তার মানে ডাবল প্যাসিভ শুড বি অ্যাভয়েডেড। বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কোয়াজি প্যাসিভ ভার্ব। দেখো এখানে আমি লিখেছি রুল ফর কোয়াজি প্যাসিভ ভার্ব। কোয়াজি প্যাসিভ ভার্ব কোনগুলো বলো তো? দেখে আমাদের মনে হয় যে প্যাসিভে আছে, কিন্তু আসলে আছে অ্যাক্টিভেই, অর্থাৎ ইংরেজিতে বলতে হয় অ্যাক্টিভ ইন ফর্ম, প্যাসিভ ইন সেন্স, মানে অর্থ বুঝে দেখে মনে হয় যে এরা প্যাসিভে আছে, কিন্তু মোটেও তা না, আছে অ্যাক্টিভেই। দেখো এখানে দেখো আছে দ্য স্টোন ফিলস রাফ, দ্য স্টোন ফিলস রাফ, তাহলে এর ভয়েস সেন্স কেমন করে করবে? দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট। দেখেছো, হোয়েন দিয়ে করতে হয়। তাহলে প্রেজেন্ট এটা দুরকম ফর্মে তোমরা দেখতে পারবে, কোয়াজি প্যাসিভ ভার্বের দুরকম উদাহরণ দেখতে পাবে, ভার্বটা দুরকম দেখতে পাবে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখতে পাবে, আর না হলে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরম্যাটেও দেখতে পারো। দেখো আমি 3 নম্বর উদাহরণটা লিখেছি, ইজ প্রিন্টিং, কন্টিনিউয়াস ফরম্যাটে। তাহলে কোয়াজি প্যাসিভ ভার্বটা দুরকমের দেখতে পাবে। যদি তোমরা দেখো যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে হোয়েন দিয়ে করতে হয়, দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট। যেমন পরের উদাহরণটাও আরেকটা দেখিয়েছি, দেখো দ্য মিল্ক স্মেলস সাওয়ার, অর্থাৎ দুধটা ফেটে গেছে, মানে টক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই টক টক গন্ধ বেরোচ্ছে, দ্য মিল্ক ইজ সাওয়ার। তাহলে উত্তর হবে দ্য মিল্ক ইজ সাওয়ার হোয়েন ইট ইজ স্মেল। দেখেছো, হোয়েন দিয়ে করতে হয়, অর্থাৎ এই পোর্শনটুকু আমরা প্যাসিভ করছি। এই তোমার যেটা আমরা ক্লজ করছি, অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটাই হচ্ছে এখানটাতে করে দিচ্ছি
প্যাসিভে করছি, বুঝতে পেরেছো? কিন্তু পরের উদাহরণটা 3 নম্বরে দেখো, দ্য বুক ইজ প্রিন্টিং, দেখো এখানে কন্টিনিউয়াস ফরম্যাটে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন কিন্তু আবার ওই হোয়েনের ইউজ হয় না, তখন হয় দ্য বুক ইজ বিং প্রিন্টেড। খুব সোজা কিন্তু। এরকম আরো প্রচুর উদাহরণ তোমরা পাবে। দ্য হাউস ইজ বিল্ডিং, ধরো এরকম পেলে, দ্য হাউস ইজ বিল্ডিং, তাহলে কি হবে? দ্য হাউস ইজ বিং বিল্ট, দ্য হাউস ইজ বিং বিল্ট, এরকম ভাবে দ্য হাউস ইজ বিং বিল্ট। তাহলে দেখেছো এরকম কিন্তু প্রচুর উদাহরণ আছে। তোমরা হাইলাইটস এর বইতে আমি যখন উদাহরণগুলো করে দিয়েছি, ভয়েসের সব উদাহরণগুলো, সেখানে তোমরা দেখেও নিতে পারো। তাহলে দেখো প্রথম উদাহরণ আরেকবার বলে দিই, দ্য স্টোন ফিলস রাফ। এখানে দেখো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এরকম ব্যবহার থাকলে তোমরা বুঝে যাবে যে হোয়েন দিয়ে করতে হবে। দ্য মিল্ক স্মেলস সাওয়ার, আবার এরকম দ্য মিল্ক ইজ সাওয়ার ওয়েন ইট ইজ স্মেলড। কিন্তু কন্টিনিউয়াস ফরম্যাটে থাকলে আর তোমাদের হোয়েন ইউজ করার দরকার নেই। দ্য বুক ইজ বিং প্রিন্টেড, না হলে দ্য বিল্ডিং ইজ, দ্য হাউস ইজ বিং বিল্ট। বুঝেছো? তো এই হয়ে গেল কোয়াজি প্যাসিভের উদাহরণ। এবার আমরা দেখি আরেকটা জিনিস, নতুন জিনিস, সঙ্গে থাকো। সেটা হচ্ছে কি বলতো, অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা দেখি কর্তার জায়গাতে সামবডি, দে বা পিপল থাকে, তাহলে প্যাসিভ করার সময় সেগুলো উল্লেখ করতে হয় না। চলো আমরা একটু উদাহরণগুলো দেখে নিই, তাহলে বুঝতে পারবো। যেটা বলছিলাম, দেখো অ্যাক্টিভ ভয়েস যদি শুরু হয় দে দিয়ে, অর্থাৎ কর্তার জায়গায় যদি দে দেখো বা সামবডি দেখো বা পিপল দেখো, তাহলে কেমন হবে? অর্থাৎ প্যাসিভ করার সময় সেই দে, সামবডি বা পিপল সেগুলো কিন্তু বাই আর দিয়ে শেষে দেওয়ার দরকার নেই। কখনো কখনো দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। দেখো আমি তিনটে উদাহরণই আমি তিনটে এই প্রোনাউন দিয়ে লিখে দিয়েছি, নাউন দিয়ে লিখে দিয়েছি। অর্থাৎ দেখো প্রথম উদাহরণটা আমি লিখেছি, সামবডি ক্লিনস দ্য রুম এভরিডে, কেউ ঘরটা প্রতিদিন পরিষ্কার করে। এরপর 2 নম্বর উদাহরণটা দেখো লিখেছি, পিপল ডোন্ট ইউজ দ্য রোড ভেরি ওপেন, মানুষেরা খুব বেশি এই রাস্তাটা প্রায়শই ইউজ করে না। অর্থাৎ দে ক্যান্সেলড অল ফ্লাইটস বিকজ অফ ফগ, অর্থাৎ কুয়াশার জন্য তারা সমস্ত উড়ানই বাতিল করেছিল। তাহলে এইসব ক্ষেত্রে দেখো বাই সামবডি আর শেষে গিয়ে হচ্ছে না। দেখো প্রথমেরটা করলে কি হবে, সামবডি ক্লিনস দ্য রুম এভরিডে, এটা যদি করি তাহলে দ্য রুম আগে চলে এলো, অবজেক্টটা এখানে দ্য রুম, ক্লিনস আছে প্রেজেন্ট টেন্স, তাই রুমের জন্য ইজ ভার্ব এলো আর ভার্বের থার্ড ফর্ম, দ্য রুম ইজ ক্লিনড। এভরিডেটা অ্যাডভার্বিয়াল, এটা সবার শেষে থেকে গেল, আর বাই সামবডিটা দেওয়ার দরকার নেই। এভরিডেটা কি? এভরিডেটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। তোমরা কি করবে, আগে ভার্বকে, তোমরা তো জানোই, এটা সাধারণ জানো যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে কর্তা পেলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পেলে, আর বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস বলা হয় তাদেরকে। অর্থাৎ আরো একটা নাম আছে অ্যাডজাংক্ট, সংযুক্ত বাক্যাংশ। বুঝতে পেরেছো তো? তাহলে অ্যাডভার্বিয়ালস পোরশনটা সবার শেষে থেকে গেল, দ্য রুম ইজ ক্লিনড এভরিডে। এরপরে দেখো, পিপল ডোন্ট ইউজ দ্য রোড ভেরি ওপেন, মানুষে খুব বেশি এই রাস্তাটা ব্যবহার করে না। তাহলে কি হবে, দ্য রোড, অবজেক্ট আগে এলো দ্য রোড, ডোন্ট আছে প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ নট, যেহেতু ডোন্ট আছে, ইজ নট ইউজড, তাহলে ইজ দিলে পরে এটা ইউজের থার্ড ফর্ম হয়ে গেল, দ্য রোড ইজ নট ইউজড ভেরি ওপেন। ভেরি ওপেনটা আবার অ্যাডভার্বিয়ালস দেখো শেষে বসে গেল। বুঝতে পেরেছো? বাই পিপল আর হলো না সবার শেষে। এরপরে আরেকটা উদাহরণ দেখো লিখেছি, দে ক্যান্সেলড অল ফ্লাইটস বিকজ অফ ফগ। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে অল ফ্লাইটস, এটা অবজেক্ট আগে এলো, অল ফ্লাইটস, ক্যান্সেলড পাস্ট টেন্সে V2, তাহলে এখানে ওয়াজ, যেহেতু অল ফ্লাইটসটা প্লুরাল আছে তাই ওয়ার এলো, অল ফ্লাইটস ওয়ার ক্যান্সেলড, এটা V3, অল ফ্লাইটস আর ক্যান্সেলড। এবার কি জন্য বাতিল হয়েছে, বিকজ অফ ফগ, এটা অ্যাডভার্বিয়ালস, তাই না? এটা সবার শেষে বসে গেল, অল ফ্লাইটস আর ক্যান্সেলড বিকজ অফ ফগ। বুঝতে পেরেছো? তাহলে এই যে দেখো, দে, সামবডি বা পিপল দিয়ে যদি শুরু করা থাকে তাহলে সে সবার শেষে গিয়ে বাই আর সেগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা তোমরা একটু মাথায় রেখো, খুব ইন্টারেস্টিং। আমি আগেই বলেছি 7 থেকে ক্লাস 10-এ যারা পড়ো সবাই কিন্তু এগুলো মাথায় একদম গেঁথে রাখো, এই উদাহরণগুলোকে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসি। চলো আজকের লাস্ট আরেকটা নিয়ম আছে যেটা আমি দেখবো, সেটা হচ্ছে দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স থাকলে আমরা কি করব। চলো আমরা দেখে নিই। চলো দেখো, আমি তাহলে এখানে লিখেছি যেটা বলছিলাম যে রুল ফর কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ভয়েস চেঞ্জ কেমন করে করব।
অর্থাৎ জটিল বাক্য মানে কি আমরা জানি যে সেটা এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে, ক্লজ ছাড়া তো কখনো জটিল বাক্য হতেই পারে না, এটুকু তো আমরা সবাই জানি। দেখো এখানে আমি একটা উদাহরণ লিখেছি, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমরা জানি যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমরা কি জানি? কলম্বাস আমেরিকাকে আবিষ্কার করেছে। এখানে দুটো ক্লজ কি আছে দেখো, একটা হচ্ছে যে উই নো, এটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি আছে? দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, মাঝখানে দ্যাট কনজাংশন দিয়ে যোগ করা আছে, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, যেহেতু দ্যাট দিয়ে জোড়া লাগানো আছে তাই এটা সাবঅর্ডিনেট, দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কারণ এর সম্পূর্ণ অর্থ নেই, সিম্পলি এক্সপ্রেসড অর আন্ডারস্টুড, প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে আছে। তো এইরকম যদি তোমরা বাক্য পাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আর এখানে ডিসি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটোরই কিন্তু ভয়েস চেঞ্জ করতে হয়, জানো তো? তাহলে উই নো এর ভয়েস চেঞ্জ করলে কি হবে? ইট ইজ প্রেজেন্ট টেন্স আছে, ইট ইজ নোন টু আস, মধ্যে দ্যাট কনজাংশন যেটা থাকলো সেটা বসেই গেল, ওটা অসুবিধা নেই। তোমরা এইটুকুটার উই নোটার এটার ভয়েস চেঞ্জ আগে করে নেবে, ইট ইজ নোন টু আস হয়ে গেল। এইবার দ্যাট কনজাংশনটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে এইটুকুর কথা ভাবো, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। তাহলে তোমরা এখানে আরেকটা সরল বাক্য পাবে, কলম্বাস আবিষ্কার করেছিলেন আমেরিকা। তাহলে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা V22 আছে মানে পাস্ট টেন্সে আছে। তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে? তাহলে আমেরিকাটা আগে যাবে, আমেরিকা ওয়াজ, যেহেতু V2 আছে তাই ওয়াজ হলো, ডিসকভার্ড আমেরিকা, সরি আমেরিকান হয়ে গেছে, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রিন্সিপাল ক্লাস্টার ভয়েস চেঞ্জ হলো ইট ইজ নোন টু আস, আর কলম্বাস ডিসকভার্ড আমেরিকার হয়ে গেল আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। ঠিক আছে, মধ্যে দ্যাট কনজাংশন যেটা ছিল সেটা এখানে বসেই গেল, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা মনে রাখবে যে যদি কমপ্লেক্স সেন্টেন্স তোমরা কখনো পাও, জটিল বাক্য পাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে দুটোরই ভয়েস চেঞ্জ তোমরা করবে। মাঝখানে যেটা বাইন্ডার থাকে, অ্যাকচুয়ালি এটা কনজাংশন, কিন্তু ক্লজের ক্ষেত্রে এদেরকে বলা হয় হচ্ছে বাইন্ডার। কেন বলা হয় বলো তো বাইন্ডার? কারণ প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজের মাঝখানে যে কনজাংশনগুলো থাকে সেগুলোকে বলা হয় বাইন্ডার, BINDER, বাইন্ডার বলা হয়। আর যদি দুটো প্রিন্সিপাল ক্লজ বা দুটো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যে কনজাংশন গুলো থাকে সেগুলোকে বলা হয় লিঙ্কার। আমি ক্লজ নিয়ে যখন আলোচনা করব তখন আলোচনা করে দেবো এই জিনিসগুলো, তোমাদের অসুবিধা হবে না। তো এই ছিল আজকে আমাদের ছখানা নিয়ম আমরা আলোচনা করলাম ভয়েস চেঞ্জের। আশা করি তোমরা কিন্তু খুব উপকৃত হবে এটা থেকে। আর এইগুলো তোমরা খাতায় অবশ্যই লিখে রাখো, লিখে রাখলে পরে কি হবে বলো তো, একবার যদি দেখে তোমরা লিখে রাখো তাহলে কিন্তু সারাটা জীবন মাথায় থেকে যাবে। আর ভিডিওটা অ্যাটলিস্ট তোমরা 2 থেকে 3 বার দেখো, 2 থেকে 3 বার যদি ভিডিওটা দেখে নাও তাহলে পরে কি হবে বলো তো, নিজে নিজেই খাতাতে তোমরা রুলগুলো লিখতে পারবে। 2-3 বার দেখে নাও, দেখে নিয়ে তারপরে খাতাতে লেখো, সারা জীবন মাথার মধ্যে এটা ঢুকে থাকবে আর চিন্তার কোনো ব্যাপার থাকবে না। তো আজকের জন্য এইটুকুই, আশা করি তোমরা খুব এনজয় করেছো। এরপরে নেক্সট আমি আরো ভিডিও নিয়ে আসবো যেখানে এই ছোটখাটো গ্রামারের জিনিসগুলো আমি আলোচনা করবো। অ্যাকচুয়ালি গ্রামার আলোচনা করার জিনিসের মধ্যে না একটা আনন্দ রয়েছে, কারণ ব্যাকরণ যদি তোমরা সঠিক না জানো তাহলে ইংরেজি তোমরা কখনোই ঠিকঠাক লিখতে পারবে না, জানতেই পারবে না। সঠিক উত্তর লেখার আর মধ্যে কোনো সেরকম বিরাট ব্যাপার নেই, আনন্দের ব্যাপার নেই। সঠিক গ্রামার জানার মধ্যে, অর্থাৎ ব্যাকরণ যদি ঠিকঠাক না জানো তাহলে তোমরা ভবিষ্যতে কখনোই ভালো ইংরেজি লিখতে পারবে না বা জানতেই পারবে না সঠিক ইংরেজির ব্যবহার। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশুনো করো, সকলের সাফল্য কামনা করে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও।